গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে কাল সারা দেশে শহীদী মার্চের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি সমন্বয়কদের। পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠক। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। গাজীপুর সাভারে শতাধিক কারখানা ছুটি ঘোষণা। সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। গুরুত্ব পেয়েছে প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরানো ও দ্রব্যমূল্য সহনীয় রাখার কর্মপরিকল্পনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শহীদী মার্চের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এ ঘোষণা দেন। এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো গোষ্ঠী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা আবারও তা রুখে দেবে। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন। শুরুটা খুব বেশি কিছু কিংবা বড় কোনো দাবি নিয়ে না হলেও এর অর্জন নেহাত কম কিছু নয়। গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার উৎখাত, এরপর দেশ সংস্কারের ডাক, সব মিলিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর মানুষ। মাত্র ৩৫ দিনের আন্দোলন, যার শুরুটা ১ জুলাই। এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর নির্বিচারে চলে গুলি, হত্যাযজ্ঞ। অবশেষে গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অর্জনের ভাগিদার দেশের মুক্তিকামী আপামর মানুষ হলেও পেছনের শক্তি হিসেবে কাজ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের ডাকে এক কাতারে সামিল হন দেশের আপামর মানুষ। নতুন দেশ প্রাপ্তির ১ মাস পর নিজেদের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা বলেন বেশ কয়েকজন সম্মুখ সারির সমন্বয়ক। দেশের বর্তমান সংবিধান আওয়ামী লীগের, জাতির সংবিধান নয় উল্লেখ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো গোষ্ঠী ফেসিবাদকে পুনরায় পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা আবারও রুখে দেবে। এই যে ৭২-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। হাসনাতের কথায় সুর মিলিয়ে সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদী সরকারের জুলাই গণহত্যা ইতিহাসে লেখা থাকতে হবে, যাতে পরবর্তী ক্ষমতাধররা বিষয়গুলো ভুলে না যায়। আমরা যে ওই ফ্যাসিস্ট যে কোনো সরকার আর কোনোদিন গ্রহণ করতে প্রস্তুত নই, আমরা যে তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করব, সেই মেসেজগুলো থাকতে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই, সেই বার্তাগুলো থাকতে পারে। আমরা কেমন বাংলাদেশ চাই, সেই কথাগুলো থাকতে পারে। ক্ষমতার রদবদল হলেও দুঃশাসন একই রকম রয়ে গেছে বলে মন্তব্য করেন সমন্বয়ক বাকের। গতকাল দেখেছেন বঙ্গবাজারে, সেখানে আওয়ামী লীগের একজন কমিশনার, মহিলা কমিশনার চামেলি, এবং তার সাথে যোগ দিয়েছিল যে বিএনপির শাহবাগ থানার নেতা স্বপন। এই দুইজনের যোগ সাজসে এরা সংবাদ মাধ্যমের বা মুক্ত বাক স্বাধীনতার আসলে গলা চেপে ধরতে চেয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই, যাদের হাতে মুক্ত বাক স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই, তাদের হাতে কিভাবে একটি বিপ্লবী রাষ্ট্র সংহত থাকবে, সুসংহত থাকবে? আগামী ৫ সেপ্টেম্বর দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে জুলাই গণহত্যার নিহতদের স্মরণে শহীদী মার্চ কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে চাঁদাবাজি, সিন্ডিকেট ও লুটপাট রুখে দিতে আবারও রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিল ও সমাবেশ করে দুর্নীতিবাজদের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার ঘোষণাও দেন। আবারও মিছিল, আবারও স্লোগান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনে আবারও কাঁপছে রাজপথ।
তবে এবার কোনো সরকার পতনে নয়, মাঠে নেমেছে চাঁদাবাজি, লুটপাট ও সিন্ডিকেটের বিরুদ্ধে। বুধবার সকালে চট্টগ্রাম নগরীর ১৬ শহর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে সেটি ২ নম্বর গেটের সামনে বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন সমন্বয়করা। আমাদের এই স্বাধীন বাংলাদেশে কোন রকম চাঁদাবাজ, সিন্ডিকেট, অন্যায়কারীর জায়গা হবে না। যদি কেউ সমন্বয়কদের পরিচয় দিয়ে অন্যায় অনিয়ম অত্যাচারের সাথে জড়িত থাকে, আপনারা সবাই মিলে তাদেরকে প্রতিহত করবেন। এই সরকারকে বাংলাদেশের সংস্কার হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার মাধ্যমে পরবর্তী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এর আগে বেলা ১১টার দিকে নগরীর ১৬ শহর রেল স্টেশনে জড়ো হন শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সরকারি, বেসরকারি, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এতে যোগ দেন। জানান, দেশ রক্ষায় অনিয়ম ও সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনে আবারও রক্ত ঝরবে রাজপথে। আওয়ামী শাসনের সময় যে চাঁদাবাজিটা ছিল, ঠিক তারা আবারও সে অতীতের মতো আবারও চাঁদাবাজি শুরু করছে। এই চাঁদাবাজিদের বিরুদ্ধে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান। আমাদের এই স্বাধীন দেশে কোনো সিন্ডিকেট, কোনো চাঁদাবাজি চলবে না। ছাত্র সমাজের দাবি একটাই, আমরা বাংলাদেশের মধ্যে কোনো রকম চাঁদাবাজি, কোনো রকম সিন্ডিকেট করতে দিব না। পরে বিপ্লব উদ্যানে জাতীয় পতাকা উড়িয়ে শেষ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার 2 ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রাথমিক অনুসন্ধানে আজিজ আহমেদ এবং তার 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্রয় বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম সহ নানা অভিযোগের সত্যতা মিলেছে। এর আগে দুর্নীতির অভিযোগে গত 20 মে জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপরই তার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। প্রথমবারের মতো সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নিজ কার্যালয়ে 55টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা এতে উপস্থিত ছিলেন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। এ সময় জনশৃঙ্খলা ফেরাতে করণীয়, অর্থনীতিতে গতি আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়। 8 আগস্ট দায়িত্ব নেয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বুধবার প্রথমবার অফিস করেন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা বৈঠক করেন 55 মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে। ডক্টর ইউনূসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অন্তর্বর্তী সরকার গঠনের পর সব সচিবদের সঙ্গে এটি প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। এর আগে 12 আগস্ট 25 মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে অতিথি ভবন যমুনায় বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া বৈঠকে স্থিতিশীলতা, বাজার পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, দুর্নীতি প্রতিরোধ সহ রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি উল্লেখ করা হয়। পাশাপাশি অর্থনীতির গতি ফেরাতে মাঠ কর্মকর্তাদের করণীয় নিয়েও আলোচনা হয় আজকের বৈঠকে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অসন্তোষের জেরে সাভার ও গাজীপুরের শতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। দুপুরে এ ঘোষণা দেন তারা। এদিকে আজও চাকরি এবং নিয়োগে নারী পুরুষের সমান অধিকার সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সকালে কর্মস্থলে যোগ দেন তারা। কারখানাগুলোতে চলছিল স্বাভাবিক কার্যক্রম। পরে বিচ্ছিন্নভাবে টঙ্গী, বিসিক, ভোগড়া বাইপাস, বাঘের বাজার ও মাওনা এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে তৈরি পোশাক খাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। দুপুরে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ বিষয়ে জরুরি বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন, আন্দোলনে বহিরাগতরা আছে, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারাও আছেন। এ সময় পুলিশ মহাপরিদর্শক বলেছেন, শিল্প এলাকায় সব পক্ষের সঙ্গে সংলাপ করছে পুলিশ, কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হবে না। যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে, এটা গতকালকে আমরা বলেছি। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত রাখেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। গতকালকে মিটিং করেছি এবং আগামীকালকেও সকালে আমরা মিটিং করব। এখানে যারা গার্মেন্টস মালিক, যারা প্রতিষ্ঠান খুলতে চায়, যারা আমাদের সহায়তা চায়, আমরা সকলকে কিন্তু সেই ধরনের সহায়তা দিচ্ছি। পাশাপাশি আমরা যারা অন্যায় কর্মে আছে বা যারা এরকম বিভিন্ন রকমভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায়, তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের সহায়তায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতা পাকাপোক্ত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় অবৈধ নির্বাচন কমিশনকে বিদায় দিতে সরকারের প্রতি আহ্বানও জানান। বিগত রেজিম যে কি ছিল, সেই রেজিমকে পাকাপোক্ত করার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে সেটি হচ্ছে এই ভুয়া নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। আমি সরকারকে বলবো, দুদক পুনর্গঠন করা, দুদকে ওনাদের আত্মীয় স্বজন, ওনাদের সুযোগ সুবিধাভোগী লোকদেরকে বসিয়ে রেখে তৎকালীন বিরোধী দল সহ দেশের মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভসির সঙ্গে বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। সকালে রাজধানীর গুলশানে ইরান দূতাবাসে বৈঠকটি হয়। এ সময় জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আগামী 1 বছরের মধ্যে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে নির্বাচনের আয়োজন করতে পারে সরকার। তবে আরও সময় প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সাপেক্ষে সেটি হতে পারে। এদিকে 5 আগস্টের পর বাংলাদেশের পরিবর্তনকে স্বাগত জানিয়ে সে অনুযায়ী কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। তারা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায়। আমরা বাংলাদেশ এবং ইরানের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। ইরানের সাথে আমাদের খুব বেশি বাণিজ্যিক সম্পর্ক বা অগ্রগতি নাই, সেই ক্ষেত্রে তারা বেশ কিছু জায়গায় কাজ করতে আগ্রহী। তারা বলেছে যে বাংলাদেশের নতুন জেনারেশনের সাথে তারা নতুনভাবে সম্পর্ককে এগিয়ে নিতে চায় এবং সেই সম্পর্ক অবশ্যই দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের ভিত্তিতে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অচলাবস্থায় ডেলিভারি ধীর গতিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কন্টেইনারবাহী জাহাজ অবস্থানের সময় ক্রমশ বাড়ছে। বর্তমানে প্রতিটি জাহাজকে বন্দরের জেটিতে বার্থিং নিতে 4 থেকে 5 দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আর এই বাড়তি সময়ের জন্য বন্দরের সুনাম ক্ষুণ্ণের পাশাপাশি দিনে অন্তত $20,000 জরিমানাও গুনতে হচ্ছে জাহাজ মালিকদের। শাখাউত টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নানামুখী জটিলতায় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে যেমন কন্টেনারের স্তূপ জমছে, তেমনি জাহাজের জট সৃষ্টি হচ্ছে বন্দরের বহির্নোঙরে। সবশেষ মঙ্গলবার বন্দরের জেটিতে 10টি কন্টেনারবাহী জাহাজের অবস্থানের পাশাপাশি জেটিতে বার্থিং পেতে বহির্নোঙরে অবস্থান নিয়ে অপেক্ষায় রয়েছে আরও 9টি জাহাজ। গত 2 সপ্তাহ ধরেই বার্থিং পেতে প্রতিটি জাহাজের সময় লাগছে 4 থেকে 5 দিন, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। অথচ আগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার কয়েক ঘন্টার মধ্যেই বার্থিংয়ের সুযোগ পেত পণ্যবাহী বিদেশি জাহাজগুলো। গত 1.5 মাসের যে একটা জট, এই জটে কিন্তু চট্টগ্রাম বন্দরে বেশ জটের সৃষ্টি হয়েছিল এবং এটা হয়েছিল চট্টগ্রাম বন্দরের কিন্তু দোষ না। এখানে হচ্ছে যারা আমদানি রপ্তানিকারক তারা ঠিকমতো তাদের কন্টেনার ক্লিয়ার করতে পারেনি, তার মাল নিতে পারে নাই, কমিউনিকেশনের জন্য প্রবলেম ছিল, বিভিন্ন কারণে প্রবলেম ছিল। গত 1 সপ্তাহ ধরে বন্দরের বহির্নোঙরে 9 থেকে 14টি কন্টেনারবাহী জাহাজের অবস্থান থাকছে। এর মধ্যে গিয়ারলেস অর্থাৎ ক্রেনবিহীন জাহাজগুলোকেই বেশি অপেক্ষায় থাকতে হয়। চাল, ডাল, গম, লোহার স্ক্র্যাপ, সিমেন্ট ক্লিংকার
প্রথমবারের মতো খোলাপূর্ণ বহির্নোঙরে খালাস করা গেল কন্টেনার ওঠানামার ক্ষেত্রে জাহাজগুলোকে বন্দরের জেটি ব্যবহার করতে হয়। বর্তমানে বন্দরের জিসিবিতে 5টি, সিসিটি 2টি এবং এনসিটিতে 4টি কন্টেনারবাহী জাহাজ বেরানোর সক্ষমতা রয়েছে। সিসিটি এবং এনসিটিতে গ্যান্ট্রি ক্রেনের সুবিধা থাকলেও জিসিবিতে গিয়ারলেস ভেসেল জাহাজ বেরানোর সুযোগ থাকছে। তাই আধুনিক গিয়ারলেস জাহাজগুলোকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। অবস্থান বেশি সময় থাকা মানে হচ্ছে পোর্টের ভিতরে কনজেশন আছে ডেফিনেটলি, যার কারণে জাহাজ অতিমাত্রায় আপনার এক্সট্রা টাইম পোর্ট অকুপাই করে রাখতে হয়। এই কারণে আমাদের যে কস্ট অফ অপারেশনটা, কস্ট অফ হ্যান্ডলিংটা, বার্থ হায়ার, এই জিনিসগুলো আমাদের কষ্ট বেড়ে যায়। এদিকে রাজনৈতিক অস্থিরতা এবং বন্যার কারণে স্থবির হয়ে পড়া ডেলিভারিতে গতি আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কিন্তু একই সঙ্গে শিল্পের কাঁচামাল আমদানির চাপ বাড়ায় সেই গতি ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 53,000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 38,250 টিউএস। ক্রেন এবং কন্টেনারবাহী লরি চলাচলের জন্য অন্তত 30% জায়গা খালি রাখতে হয়। এই অবস্থায় প্রতিদিন 3.5 থেকে 4,000 কন্টেনার ডেলিভারি দিয়ে জাহাজের গড় অবস্থানকালীন সময় 8 থেকে নামিয়ে 4 দিনে আনা হয়েছে বলে দাবি বন্দরের। এখন আমাদের ইয়ার্ডে কন্টেনারের সংখ্যা প্রায় 38,000-এর নিচে চলে এসছে এবং আইসিডিগামী কন্টেনারের যে জট ছিল সেটাও এখন 1700 থেকে 1800 কন্টেনারে নেমে আসছে। সুতরাং ওভারঅল পজিশন আমাদের এখন ভালো এবং ডেলিভারিও আমাদের প্রতিদিন 4000-এর উপরে যাচ্ছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়েই। গত কিছুদিন আগেও চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থানকালীন সময় ছিল একেবারে শূন্যের কোঠায়। কিন্তু রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বন্যায় সেই সময় পৌঁছে দেয় 8 দিনে। আর প্রতিদিন বন্দরে অবস্থানের জন্য জাহাজগুলিকে জরিমানা গুনতে হয় 15 থেকে 20,000 মার্কিন ডলার। বিপুল এই জরিমানার অর্থ একেবারে ভোক্তা পর্যায়ে পড়ে, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে পাটের ফলন ভালো না হলেও দামে খুশি চাষিরা। মন প্রতি বিক্রি হচ্ছে 2,400 থেকে 3,000 টাকা পর্যন্ত। গত বছরের তুলনায় এবার পাটের আবাদ 400 হেক্টর কম হলেও আগামীতে বাড়বে বলে আশাবাদ কৃষি বিভাগের। শাহজাহান আলীর ছবি ও জাহাঙ্গীর আলমের তথ্য নিয়ে রিপোর্ট। পাটের আঁশ থেকে ময়লা পরিষ্কারে ব্যস্ত পাট চাষি ও শ্রমিকরা। অন্যদিকে জাগ দেয়া পাট থেকে আঁশ ছাড়াচ্ছেন অনেকে। অনাবৃষ্টির কারণে এবছর চাঁপাইনবাবগঞ্জে পাটের আশানুরূপ ফলন হয়নি, তবে বাজারে এখন দাম ভালো। মন প্রতি বিক্রি হচ্ছে 2,400 থেকে 3,000 টাকা পর্যন্ত, যা গত বছর বিক্রি হয়েছে 1,600 থেকে 1,700 টাকা মনে। কয়েক বছর ধরে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় সোনালী আঁশে আগ্রহ হারিয়েছেন চাষিরা। গত বছর 3,285 হেক্টর জমিতে পাটের চাষাবাদ হলেও এবছর তা কমে 2,280 হেক্টরে নামে। ভালো দাম ও সরকারি সুযোগ সুবিধা পেলে আগামীতে পাট চাষাবাদ বাড়বে বলে জানান চাষিরা। পাটের পরিমাণ একটু কম, কিন্তু লাভের আশঙ্কাটা বেশি। গত বছর পাটের দাম খুব কম ছিল, এরকম দাম বেশি আছে। এরকম যদি থাকে বাইরে থেকে হয় তাহলে অবশ্যই লাভবান হতে পারবে। পাট চাষে আগ্রহী করতে চলতি মৌসুমে 1,200 কৃষককে সার বীজ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোনালী আঁশের সুদিন ফেরাতে প্রণোদনা ও পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। পাট পচানোর জন্য যে পানিটা দরকার ছিল সেটি এখন কৃষক ভাইদের জন্য সহজে পাচ্ছে। পাটের গুণগত মানটাও ভালো হবে এবং সেই পাটটা তারা খুব ভালো দাম পাবে। জেলায় চলতি মৌসুমে পাটের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8,820 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে কাল সারা দেশে শহীদী মার্চের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি সমন্বয়কদের। পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠক। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। গাজীপুর সাভারে শতাধিক কারখানা ছুটি ঘোষণা। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়।